যদি চাকরি পেতে চাও আর প্রথমবার পরীক্ষা দিয়েই এক্সাম ক্র্যাক করতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। দেখো, এসএসসি জিডির কিন্তু ফর্ম বেরিয়ে গেছে, প্রচুর ভ্যাকান্সি, প্রতি বছর 50,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আসে। এবছর 25,000 আছে, তবে এটা বেড়ে যাবে। দেখো, ভারতের মধ্যে এমন একটি চাকরি যে চাকরিতে সব থেকে বেশি ভ্যাকান্সি নিয়ে আসে, প্রতি বছর বেরোয়, 1 বছরের মধ্যে পুরো প্রসেসিং কমপ্লিট, চাকরিও হয়ে যায়। সব থেকে কম বয়সে তুমি চাকরি পেতে পারছো। এখানে ইংরেজি সাবজেক্টটা নাকে বরাবরই তুমি ধরতে পারো, এবং তার সাথে সাথে মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু অনায়াসে তুমি একটুখানি খাটনি করলেই চাকরি ক্র্যাক করতে পারবে। তো চলো, আজকে আমরা জানবো কিভাবেই তুমি প্রথমবার পরীক্ষা দিয়ে এই চাকরিটা পেতে পারো। দেখো, আজকে আমাদের মেন বিষয় হবে ফার্স্ট অ্যাটেম্পেই, মানে প্রথমবার পরীক্ষা দিয়ে এসএসসি জিডি কিভাবে ক্র্যাক করা যায়। দেখো, ইওর স্টাডি থেকে প্রচুর ছাত্রছাত্রী 2024-এ কিন্তু এসএসসি জিডির এক্সাম ক্র্যাক করেছিল, যাদের ইন্টারভিউ চ্যানেলে রয়েছে। এছাড়াও আমি এখানে লাগিয়ে দেবো, তোমরা দু একটা পারলে দেখে নিতে পারো। কিসে হলো বলো, কোন ফোর্সে হলো? সিআইএসএফ। তো বলো, এমনি হ্যাঁ। ব্যাচের এক্সপিরিয়েন্স কেমন ছিল? কতটা হেল্প করেছে খুব তোমাকে? ভালো ছিল, অনেক অনেক, বলে বোঝাতে পারবো না। অনেকটা হেল্প করেছে, অনেকটা। আপনার অঙ্ক আর স্যারের পলিটি, ম্যামের আচ্ছা, জিকে অনেক ভালো হেল্প করেছে। মানে ওভারঅল তোমাকে পুরো ব্যাচটাই হেল্প করেছে। তো বলো আব্দুল, কেমন লাগছে? কোন ফোর্সে হলো? স্যার সিআইএসএফ আছে। তো বলো, প্রথমেই আমি তোমার থেকে যে ফিডব্যাকটা নিতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে যে ব্যাচ, তোমাকে জিডি ব্যাচ বলো বা ম্যাথ ব্যাচ বলো, তোমাকে কতটা হেল্প করেছে? সম্পূর্ণ হেল্প করছে সেখান থেকে। আচ্ছা, শর্ট ক্লাস, শর্ট ট্রিক গুলো অনেক ভালো ছিল। আচ্ছা বলো অংশু, তুমি কোন ব্যাচে আছো? কম্বো ব্যাচে। কম্বো ব্যাচে আছো, আচ্ছা আচ্ছা। মানে আমি এসএসসি যে জিডি এক্সাম হয়েছিল তাতে 158 মানে পেয়েছি ওখানে। আর বাহ, বাহ, আরেকটা very মানে good. এয়ারপোর্টে পরীক্ষা দিয়েছিলাম ওখানে, তো দুটোতে আচ্ছা, আচ্ছা। পাস করেছে, কিন্তু ইচ্ছা আছে ওই এয়ারপোর্টে ওখানে করার। আপনার অনেক ক্লাস তো করে মানে বেশ ভালোই লাগে। আচ্ছা, মানে তুমি অঙ্কে অঙ্ক বলো, তুমি রিজনিং বলো, জিকে বলো, সমস্ত কিছু বলো, কেমন লাগছে? মনের মতন পাচ্ছ কিনা, যেমন আশা করেছিলে তার থেকে বেটার পাচ্ছ কিনা এত কম টাকায়, হ্যাঁ সেটা স্যার, বলো। বেটারই পাচ্ছি। মানে আমি আগে অন্য জায়গায় মানে ছিলাম, তো সেখানে অত আচ্ছা। কিছু শিখতে পারছিলাম না। তারপর আপনাদের মানে ইউটিউবে ভিডিও দেখে, বিভিন্ন কিছু দেখে তারপর এখানে ভর্তি হয়েছিলাম। তো অনেক কিছু এখন মানে এখন শিখেছি। আপনার অঙ্ক এখন ভালোই পারি, রিজনিংও ভালো পারি, প্রসেনজিৎ স্যারের ক্লাস করি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। ভাগ্যক্রমে পেয়ে গেছি আপনাকে। আচ্ছা, তো তুমি ম্যাথ এটা ব্যাচে সত্যি ছিলে না? মানে- ম্যাথ ব্যাচে হ্যাঁ? ছিলে তাই না? তুমি কি আমাদের হ্যাঁ, ম্যাথ math ব্যাচে batch ছিলে? আমি। জি। হুম, হ্যাঁ, মানে ম্যাথটাকে নিয়ে আমার মেন ভয় ছিল। আচ্ছা। তো ব্যাচে জয়েন করার তো পরে তারপরে- কিভাবে ভয় কাটলো? তারপরে স্যার ধীরে ধীরে মানে আপনি তো একদম মানে বেসিক থেকে শুরু করছিলেন না, বেসিক থেকে আচ্ছা, ধীরে ধীরে আচ্ছা। ধীরে উঠাই হুম, নিয়ে যাচ্ছেন, একদম, মানে একদম, বুঝতে একদম। পারিনি যে কখন ইমপ্রুভ হয়ে গেছে। সিআইএসএফ এ হলো। তো এই সিআইএসএফ এর পোস্টে চাকরিটা পেতে তোমাকে কতটা হেল্প করেছে এসএসসি জিডি ব্যাচ, ইওর স্টাডির, বলো। স্যার আপনার ব্যাচটা স্যার প্রচুর হেল্প করেছে, ম্যাথটা বিশেষ করে স্যার আমাকে। স্যার ম্যাথ বলতে মানে ম্যাথ আমার অতটা স্ট্রং ছিল না, মানে আপনার ওই যে মানে যে প্রসেস গুলো মানে অনেকটা সোজা মনে হতো। বুঝতে পেরেছি যে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, মানে আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছি। মানে যে কোনো অঙ্ক দেখলে এই অঙ্কটা হবে না, এই অঙ্কটা যদি এই পদ্ধতিতে না হয় তাহলে অঙ্ক ভুল আছে, মানে এরকম কনফিডেন্স চলে এসেছিল আমার মধ্যে। তো তারপরে আমি যখনই বললাম জিডিতে বসি, সালসাতে পাস করে যাই এক চান্সে, বুঝতেও পারিনি যে আমি জিডি পাস করে যাব। মানে আগে পাস করিনি, বসেছিলাম, তাহলে ভাবতেও পারিনি পাস করে যাব। মানে আমাদের যে কোর্সটা ছিল ওটা অতিরিক্ত কিছু নেই, যা আছে প্রিভিয়াস ইয়ার প্রয়োজনীয় জিনিস, যেটা মানে একটা স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্টদের জন্য অনেকই ভালো। আমি বলি, এবার অনেকে বলে ম্যাডাম 2025 সালের খবরটা কি? 2025 সালের রেজাল্ট এখনো ফাইনালি বেরোয়নি, তবে যেটা মনে হচ্ছে ইওর স্টাডি থেকে প্রচুর ছেলেমেয়েরা পাশ করে চাকরি নিয়ে বেরিয়ে যাবে। তো 1 বছরের পুরো প্রসেসিং থাকে, প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে। তোমরা যারা যারা পেতে চাও, ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, চাকরিটা ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কি কি বিষয়? দেখো, তোমাকে এসএসসি জিডি সংক্রান্ত প্রয়োজনীয় যে তথ্যগুলো রয়েছে সবগুলোকে জানতে হবে। কি কি বিষয়? দেখো, এক্সাম সম্বন্ধে A to Z ডিটেলস, কবে ভ্যাকান্সি বেরোয়, কবে পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার কতদিন পর রেজাল্ট বেরোয়, রেজাল্ট হওয়ার পর মেডিকেল কিভাবে হয়, মেডিকেলের জন্য, ফিজিক্যালের জন্য কি কি প্রসেস হয়, সব A to Z তোমাকে প্রিভিয়াস ইয়ার দেখে খুঁটিয়ে নিজের কাছে ভাই তথ্য রাখতে হবে। যত তোমার কাছে তথ্য থাকবে তত তুমি এই বিষয়ের সাথে অ্যাটাচ থাকবে, এবং একটা বিষয়ও তোমার মিস হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা ভুল করে, এক্সাম তো ভাই দিতে যাব, চাকরিও আমি পেতে চাই, আমি জানি না সিলেবাস কি রয়েছে।
আমি কোথাও একটা কোটেশন পড়েছিলাম যে যার যত সিলেবাস আয়ত্তে থাকে তার চাকরি পাওয়ার প্রবণতা ঠিক ততটাই বেড়ে যায়। ধরো তুমি সিলেবাসটা পুরো জেনে গেছো, একটা এক্সাম্পল দিয়েও তোমাকে বোঝাতে পারি। ধরো তুমি এক জায়গায় পরীক্ষা দিতে যাবে, তো পরীক্ষা দিতে যাওয়ার আগেও তুমি জানোই না কোথা থেকে যাবে, কিভাবে যাবে, তুমি কি সঠিক টাইমে পৌঁছাতে পারবে? পারবে না। তুমি রাস্তা ভটকে যাবে, এদিক ওদিক অনেক রকম ঝামেলা হতে পারে। কিন্তু যেই ছেলে বা মেয়েটি ওই রাস্তাটার সম্বন্ধে খুব ভালোভাবে জেনে যাবে, কিভাবে যেতে হয়, কি বাস পাল্টাতে হবে, কি ট্রান্সফর্ম করে যেতে হবে, হয়তো ওখান থেকে টোটো করলো, টোটো থেকে বাসে গেল, যে প্রসেসিংগুলো থাকে সব তার নখদর্পণে। তাহলে বলো সঠিক সময়ে কে পৌঁছাবে? যে কিছুই জানে না সে, না যে জানে সে? অবশ্যই যে জেনে গেছে সে। তো তোমাদের ক্ষেত্রেও সেই বিষয়টা, যার সিলেবাসটা যত বেশি জানা থাকবে প্রত্যেকটা সাবজেক্টে, তার চাকরি পাওয়ার প্রবণতা বেড়ে যাবে। কিভাবে আমি আরো ধরে ধরে বোঝাবো। তারপরে বিগত বছরের প্রশ্ন, এসএসসি জিডির যা বিগত বছরের পরীক্ষা হয়েছে, প্রতি বছর পরীক্ষা হয়, আমি বলবো 2020 সাল থেকে 2025 সাল অবধি প্রিভিয়াস ইয়ার তোমার কাছে রাখতে হবে। এবং সেগুলোকে শুধু রাখলে হবে না, কোন টপিক থেকে প্রশ্ন আসছে টপিকগুলো অ্যানালাইসিস করা, খুব ভালোভাবে প্রত্যেকটা টপিককে জল করে ফেলার দায়িত্ব কর্তব্য কিন্তু তোমার, যদি তুমি ফার্স্ট অ্যাটামে চাকরি পেতে চাও। এরপরে দেখো, তোমার একটা নির্দিষ্ট রুটিন বা টাইম টেবিল থাকা খুবই দরকার, যেখানে তুমি 8 ঘন্টা দেবে, তুমি 8 ঘন্টা পড়বে। দেখো এখন কিন্তু আর বেশি দিন বাকি নেই, খুব জোর আমি আজকে যবে ভিডিওটা বানাচ্ছি তবে হয়তো তোমার কাছে 90 দিন বাকি রয়েছে, তার বেশি নয়। তো 90 দিনটাকে 3টে ভাগে ভেঙে খুব সুন্দরভাবে একটা রুটিন মাফিক তুমি যদি পড়াশুনো করতে পারো, তাহলে আমি মনে করি এই 90 দিনে কিন্তু তোমার লাইফটা পুরো পরিবর্তন হয়ে যেতে পারে। ফার্স্ট সিবিটি এক্সাম, সেটা ক্র্যাক করলে কিন্তু 90% তুমি এগিয়ে থাকছো। তো তুমি ভাবো, তুমি যদি একটা নির্দিষ্ট রুটিন মেনে দিনে 8 ঘন্টা এই 90 দিন নিজের জন্য দিতে পারো না, সব কিছুকে ভুলে, তাহলে এই চাকরি প্রথমবারই তুমি ক্র্যাক করতে পারবে। এবং তার সাথে সাথে শরীর চর্চা। দেখো ভাই, এসএসসি জিডির চাকরি করতে যাচ্ছ, তুমি সেন্ট্রাল ফোর্সে যুক্ত হবে, 8টা সেন্ট্রাল ফোর্সের মধ্যে একটা ফোর্সে হয়তো তোমার চাকরি হয়ে যাবে। এবার সেক্ষেত্রে তুমি যখন কাজ করবে, কনস্টেবলের পদে কাজ করবে, সেখানে দৌড় ঝাঁপ, লাফালাফি, মারামারি, হুনোহুনি সব থাকবে। তো তুমি যদি ফিজিক্যালি ফিট না হও তাহলে কি করে হবে? তো তোমাকে এই 90 দিনে নিজেকে ফিজিক্যালি, মেন্টালি, এই যে তুমি চাকরিটা করবে তার জন্য ফুল দমে তৈরি রাখতে হবে। ফিজিক্যালি সব রকম দিক থেকে তৈরি থাকো, দৌড়াও, ব্যায়াম করো, মেডিটেশন করো, যোগা করো, সমস্ত কিছু করে নিজেকে প্রপার তৈরি রাখো। তো এই কটা প্রয়োজনীয় বিষয় রয়েছে যেটাকে খুব ভালো করে মানতে হবে। আমি আরো ভেঙে ভেঙে বিষয়গুলো তোমাকে বোঝাবো। তার আগে বলি, দেখো এই চাকরিটা তো খুব কম বয়সে হয়ে যাচ্ছে, খুব কম বয়সে। তুমি মাধ্যমিক দেওয়ার পর, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তুমি চাইলে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তুমি চাইলেই পরের বছর পরীক্ষায় বসে চাকরিটা নিয়ে নিতে পারছো। মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে, বেশি কিছু লাগে না। আর সব থেকে ভ্যাকান্সি কোথায় থাকে না, এই পোস্টে থাকে প্রতি বছর। আমি যদি একটু তোমাকে ডাটা দেখাই, দেখো 2025, এটা তো 2026-এর ভ্যাকান্সি আমাদেরকে দিয়েছে। 2025-এ 690টা ভ্যাকান্সি ছিল। আমরা 2024-এ যদি যাই, 2024-এ গেলে আমরা দেখব 46,617টা ভ্যাকান্সি ছিল। আমরা যদি 2022-এ যাই, 23-এ বিজ্ঞপ্তি আসেনি, 2022-এ যদি যাই 50,187টা ভ্যাকান্সি ছিল। আমরা যদি 2021-এ যাই 25,271 ছিল। এবং 2020-তে যদি যাই 60,210টা ভ্যাকান্সি ছিল। আর এবছর 2026-এ আমাদের কাছে ভ্যাকান্সি 25,487। তবে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, বেড়ে গিয়ে এটার সংখ্যা তোমার 50,000-এর কাছাকাছি দাঁড়াবে। সুতরাং তুমি বলো না কোন এরকম চাকরি আছে যে এত ভ্যাকান্সি দেয়? এসএসসি জিডি প্রতি বছর তোমাকে দেবেই দেবে এতগুলো ভ্যাকান্সি। ভাই একটা নিজের নামে যদি না করতে পারো তাহলে কি বা করলে? কম বয়সে চাকরি হচ্ছে, মাধ্যমিক পাশ লাগছে, 1 বছরের মধ্যে সমস্ত প্রসেসিং কমপ্লিট, তাহলে তোমার লাইফটা কতটা স্মুথ হয়ে যাবে ভাবো। দেখো আমরা তো এই প্রয়োজনীয় বিষয়গুলোকে জেনেছি এবং তার উপরেই কথা বলবো। পোস্ট আমাদের 8টা থাকে। আমি পোস্টগুলো যদি তোমাকে বলি, আইটিবিপি থাকে, এসএসবি থাকে, ঠিক আছে, তোমার এসএসএফ থাকে, তোমার সিআরপিএফ, তোমার সিআইএসএফ, ঠিক আছে, বিএসএফ থাকে, আইটিবিপি থাকে,
ঠিক আছে? 8টা সেন্ট্রাল ফোর্স তোমার থাকে, যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হয়, যে কোনো একটা মানে ফর্মটা ফিল আপ করার সময় পোস্ট প্রিফারেন্স দিতে হয়। এবার এই চাকরিগুলোর মধ্যে কোনটা সুখের চাকরি, কোন চাকরিটা তোমার পছন্দের, কোন চাকরিতে স্যালারি বেশি, যদি তুমি সেটা জানতে চাও, এর আগে ভিডিও চলে গেছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, আমি পারলে এখানে দিয়ে দেবো, তুমি সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। তাহলে তুমি তোমার পছন্দ মতো পোস্ট কিন্তু চুজ করতে পারবে, আর সেটা কিন্তু ফর্ম ফিল আপের সময়ই একবারই চুজ হয়, তারপরে কিন্তু আর হয় না। এবার তোমাকে বলি, 8টা পোস্ট তুমি জানছো, 8টা পোস্টের মধ্যেই তোমার চাকরি হবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 31/12/2025। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, ভাই কি করছো, ফর্মটা ফিল আপ করে দাও। ছেলে মেয়ে উভয় ফর্ম ফিল আপ করতে পারে, তবে 100 টাকা লাগে। এটা জেনারেলদের জন্য, আর ওবিসিরা দেবে। এসসি এসটি ফিমেলরা ফ্রিতে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? আর এক্সাম ডেটও জানিয়ে দিয়েছে এসএসসি, এক্সাম কবে থেকে হবে, ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে এক্সাম তোমার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং খুব দ্রুত প্রসেস, তুমি বুঝতেই পারছো, সব দেখতে পাচ্ছ, তোমার কাছে সব ডাটা রয়েছে। এবার মেন কাজ তোমাকে করতে হবে, তোমাকে পড়তে হবে। এবার চলে আসি এই এক্সামে, আমি বলেছি যে নো ইংলিশ, মানে আমরা সিলেবাসের দিকে যদি তাকাই, দুটো সাবজেক্ট রয়েছে, একটা হিন্দি অথবা ইংলিশ, দুটোর মধ্যে একটা ভাই তোমায় নিতে হবে। তুমি যদি বলো আমি ইংরেজি নেব না, হিন্দি ভাই আমার কাছে বেশি সহজ, হিন্দি নাও না। আমাদের ইউর স্টাডিতে প্রচুর ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা হিন্দি ক্লাস করে, তারা ইংলিশ করেই না, তো তুমি চাইলে করতে পারো। এবার বাংলায় তুমি পরীক্ষা দিতে পারছো, এনসিসি সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, এনসিসি সি সার্টিফিকেট, ভাই মুফত নাম্বার পাবে। এনসিসি সি, এনসিসি বি, এনসিসি এ, 3টে সাবজেক্টই থাকলে তুমি মুফত বেশি করে নাম্বার যুক্ত করতে পারবে নিজের সাথে। দেখো, মাত্র দুটো পদ্ধতির মধ্যে চাকরি পাবে, একটা হচ্ছে সিভিটি, মানে কম্পিউটার বেসড টেস্ট দিয়ে প্রথম ধাপ ক্লিয়ার করলে 90% ক্লিয়ার, এবং দ্বিতীয় ধাপে তোমার হবে ফিজিক্যাল এবং মেডিকেল, ব্যাস হয়ে গেলে তোমার চাকরি কনফার্ম। পরের বছর এই সময় হয়তো তুমি জয়েন করে ফেলেছো, পরের বছর এই সময় তোমার ভাই বোনেদের তুমি বলতে পারবে যে হ্যাঁ ভাই এইভাবে পর, আমিও ম্যাডামের একটা ভিডিও দেখেছিলাম, পড়ে চাকরি পেয়ে গেছি। 1 বছরের প্রসেসিং থাকে, এবার সম্পূর্ণটাই তোমাদের হাতে। আচ্ছা, এরপরে বলি এক্সামের প্যাটার্নটা কীরকম। এই যে বলছি সিবিটি এক্সাম হয়, সেখানে দেখো 4টে সাবজেক্ট থাকে, 4 সাবজেক্ট থাকে। কি কি সাবজেক্ট থাকে? প্রথমে রিজনিং, ম্যাথ, জিকে, হিন্দি অথবা ইংলিশ, তুমি যেটা ইচ্ছা নিতে পারো। এই 4টে সাবজেক্ট থেকে 20 করে প্রশ্ন আসে, প্রশ্নের সংখ্যা 80টা, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের 2 করে নাম্বার থাকে। তাহলে তোমার 40-এ পরীক্ষা হচ্ছে, এবং 160-এ তুমি কত পাচ্ছ সেটাই তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। ধরো তোমার কাট অফ যেটা গেছে, ধরো তুমি 160-এ, আমি তোমায় বলি তুমি যদি 140 পেয়ে যাও না, এক একটা রাজ্যের এক এক রকমের কাট অফ হয়, ওয়েস্ট বেঙ্গলের আলাদা কাট অফ, ঠিক আছে? তো 140 তুমি যদি পেয়ে যাও, বা 145 যদি তুমি পেয়ে যাও না, চাকরি কনফার্ম, লিখিত, ঠিক আছে? তারপরে এনসিসি সার্টিফিকেট থাকলে ফিজিক্যাল মেডিকেলের আলাদা কাট অফ বেরোবে, ঠিক আছে? সেগুলো পুরো প্রসেসিংয়ে থাকে, যেমন 2025-এর এখনও অবধি চলছে ফিজিক্যাল মেডিকেল, এদের কাট অফটা এখনও ক্লিয়ার হয়নি, এখনও প্রসেসিং গোয়িংয়ে চলছে, অনগোয়িংয়ে চলছে। আশা করা যাচ্ছে যে এই ডিসেম্বরের 15-এর মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে, চাকরিতেও এরা জয়েন করে দেবে। তো এই পুরো বিষয় তোমাকে সময় দেবে 60 মিনিট, 1 ঘন্টা, 18 নেগেটিভ মার্কিং রয়েছে। সুতরাং এই এত সুন্দর প্রসেস, তুমি রিজনিং, ম্যাথ সব চাকরিতে থাকে, জিকে সব চাকরিতে থাকে, ইংলিশ সব চাকরিতে থাকে না, ইংরাজি আর হিন্দিটা তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে। পড়ে ফেলো 160-এ, পারবে না? 1 বছরের মধ্যে খুব সুন্দর করে পড়া যায়। কিভাবে পড়বো আর কোথায় পড়বো, যাদের মনে প্রশ্ন আসছে তাদেরকে কিভাবে পড়বো সেটা জানাবো, আর যারা চাইছো কোথায় পড়বো, দেখো তুমি এখন যে সময়টুকু রয়েছে, যেহেতু ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, তো আমি তোমাকে বলবো বাইরে কোথাও গিয়ে ভর্তি হয়ে পড়ে সময় নষ্ট না করাই উচিত। তা তুমি কি করতে পারো, বাড়ি বসে পড়াশুনো করতে পারো, যেরকমভাবে ইউর স্টাডির ছাত্রছাত্রীরা যারা পাশ করে চাকরি পেয়ে গেছে তারাও এভাবেই পড়েছে। বাড়ি বসে ইউর স্টাডি অ্যাপের থ্রু পড়াশুনো করতে পারো, সেখানে ইউর স্টাডি অ্যাপে এসএসসি জিডির কোর্স রয়েছে, তুমি সেই কোর্সে ভর্তি হয়ে যাও। পুরো কোর্সে পুরো সিলেবাস কমপ্লিট, সেই সিলেবাস অনুযায়ী ধরে ধরে তুমি সমস্ত কিছু করো। স্ক্রিনে দেওয়া একটা নাম্বার রইলো, সেখানে তুমি কল করে নিও,
কল করলে তোমার মনে যা যা প্রশ্ন আছে, ডাউট আছে এই কোর্স নিয়ে, আমাদের টিম মেম্বার ক্লিয়ার করে দেবে। আর তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, তোমার বেসিক থেকে অ্যাডভান্স অবধি যতটুকু পড়া দরকার ততটুকু তোমাকে করে দেওয়া রয়েছে, এবার খালি তোমাকে পড়ে যেতে হবে। আর যারা যারা এসএসসি জিডির সঙ্গে পুলিশও টার্গেট করছো পরের বারের জন্য, পুলিশের কোর্সও রয়েছে, যুক্ত হয়ে যেতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিলাম, অবশ্যই তুমি যোগাযোগ করে নাও। এরপরে একটা বিষয়, যারা অলরেডি তৈরি হয়ে গেছো, তোমাদের কোথাও পড়ার দরকার নেই, তোমরা খালি রিভাইজ করছো, এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আগের বছর থেকে প্রিপারেশন নিচ্ছ, আমারই প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, সিলেবাস কমপ্লিট। তাদের জন্য বলি, ম্যাথের এসএসসি জিডির প্র্যাকটিস বুক, বেস্ট বুক, তুমি এই বইটা কেনো, পারচেস করো এবং বইটাকে পুরো শেষ করে ফেলো, জলের মতো করে ফেলো। আমি বলবো এসএসসি জিডি এবং পুলিশের যা প্রশ্ন আসবে এর বাইরে কিছু আসবে না, শুধু প্র্যাকটিস করেই তোমরা দেখো, ঠিক আছে? তো যারা যারা বইটা কিনতে চাও, ফ্লিপকার্ট, অ্যামাজন, আমাদের ইউর স্টাডি অ্যাপ সবেতেই অ্যাভেলেবেল রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে বাই করতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক আলাদা করে প্রোভাইড করে দেবো। এবার দেখো, আমি একটা কথা বারবারই তোমাদের সবাইকে বলছি যে খুব ভালো করে সিলেবাস কভার করতে। সিলেবাস কভার করতে কেন বলছি জানো? প্রশ্নের না কোনো মা বাপ থাকে না। তুমি এসএসসি জিডির প্রশ্ন তুলে দেখতে পারো, যেখান থেকে ইচ্ছা প্রশ্ন দিয়ে দেয়। আজকে তুমি যদি সিলেবাসই না জানো, তুমি বুঝবে কোথা থেকে এটা কোথা থেকে দিয়েছে? আজকে তুমি যদি মধ্যকালীন ইতিহাসের সিলেবাসটাই না জানো, তুমি বুঝবে কি করে কোথা থেকে কত ডেপথে গিয়ে প্রশ্ন দিচ্ছে? সুতরাং তোমাকে সিলেবাস কভার করতে হবে। সিলেবাস কভার শুধু করলে হবে না, কনসেপ্টটা খুব ভালো করে বিল্ড করতে হবে। কনসেপ্ট না জানলে একটাও এমসিকিউ পারবে না, কিন্তু কনসেপ্ট জানলে প্রশ্ন আনকমন আসলেও তুমি সঠিক উত্তর করে আসতে পারবে। তুমি বুঝবে যে এই অপশানগুলো কোনো মতেই হবে না, এগুলো হবে। তো সুতরাং কনসেপ্টের উপর জোর দিয়ে যদি এসএসসি জিডির চাকরি পেতে হয়, ভাই কনসেপ্টে জোর দিতে হবে। কনসেপ্ট ইজ এ কিং। চাকরি পেতে গেলে কনসেপ্টে জোর দাও, তারপরে এমসিকিউ করো। আগে কনসেপ্ট শেষ করে ফেলো, তারপরে ওই অধ্যায় থেকে র্যান্ডাম যত এমসিকিউ হয় সেগুলো করো। আগে কনসেপ্ট, নইলে কিছুই হবে না। শুধু এমসিকিউ করে চাকরি পাওয়া যাবে না এসএসসি জিডির। এরপরে সিলেবাস কভার করে ফেললে সব সাবজেক্টে, একটা না 4টে সাবজেক্টেরই কথা কিন্তু সেম ভাবে। এরপরে 2 নম্বরে কি করবে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো তোমাকে বলেছি জোগাড় করে রাখতে 2020 থেকে 2025। সেই প্রিভিয়াস ইয়ারের টপিকগুলোকে অ্যানালাইসিস করবে। কোন টপিক থেকে বেশি প্রশ্ন দিচ্ছে, বারবার দিচ্ছে, কোন টপিকগুলোকে বেশি ভালো করে পড়ে যেতে হবে। দেখো, এই চাকরির পরীক্ষায় না হেবি সুন্দর বিষয় থাকে। এক্সামিনার কি করে জানো? কিছু টপিক এরকম বেছে নেয় যে টপিক থেকে প্রশ্ন দেবেই দেবে, থাকবে। যেমন জাতীয় কংগ্রেসের অধিবেশন, যেমন নৃত্য, আমি তোমাকে টপিক বলে দিচ্ছি, এই টপিক থেকে তুমি প্রশ্ন পাবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের টপিক আছে। নদী থেকে পাবে, পর্বত থেকে পাবে, স্ট্র্যাটেজিকের ভরে ভরে রয়েছে, তুমি সেই টপিক থেকে প্রশ্ন পাবে। তো তুমি যদি এই টপিকগুলোকেই খুব ভালো করে তটস্থ করো, বেসিক টু অ্যাডভান্স পড়ে এমসিকিউ করে যাও, তো সেই নাম্বারগুলো পাচ্ছই। প্রশ্নের ধাঁচ এরকম হয়, প্রথমত এরকম হয় যে টপিকগুলো আসবেই। কিছু টপিক এরকম থাকে, দিতেও পারে নাও দিতে পারে, ঠিক আছে? তো সেই টপিকগুলো ভালো করে পড়বে। আর কিছু টপিক এরকম থাকে যে সেই টপিক থেকে কোনো বছরে দিয়েছে, 2 বছর 5 বছর আগে দিয়েছে, এখন আর দিচ্ছে না, সেই টপিকগুলোকেও তোমাকে দেখে যেতে হবে। তো এইভাবে প্রশ্নপত্র অ্যানালাইসিস করে পড়া শুরু করে দাও এবং সেই প্রশ্নপত্রগুলোকে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলোকেই মক টেস্ট আকারে কাজে লাগাবে। এবং শুধুমাত্র এসএসসি জিডি না, তুমি এসএসসি যা পরীক্ষা হয়েছে তার পিওয়াইকিউ সেট রেখে দাও, সেগুলোকেই বারবার তুমি পিওয়াইকিউ হিসাবে দাও। মূলত এসএসসি জিডিকেই বেশি ফোকাস করো। এসএসসি জিডির পিওয়াইকিউটাকেই তুমি মক টেস্ট আকারে দিতে পারো। এবার যে টপিকগুলো তুমি দেখছো তুমি পাচ্ছ না বা তুমি পারোনি, এরকম হয়েছে যে একটা প্রিভিয়াস ইয়ারের তুমি সেট দিয়েছো, সেখান থেকে জানা প্রশ্ন বা টপিক তুমি পড়েছো কিন্তু তুমি উত্তর করতে পারছো না, তাহলে তুমি বুঝে যাও সেই টপিকটা তোমাকে আরো ভালো করে পড়তে হবে। এই বিষয়গুলো তুমি প্রিভিয়াস ইয়ারের ওই সেট থেকে যেমন মক টেস্ট হয়ে যাবে, তেমন পিওয়াইকিউ হয়ে যাবে, অ্যানালাইসিসও হয়ে যাবে। এইভাবে তোমাকে বুদ্ধি করে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে এবং তার সাথে সাথে মক টেস্টের সোর্স নিজের কাছে বেশি রাখো। আমাদের ইউর স্টাডিতে প্রচুর মক টেস্ট রয়েছে, তুমি সেই মক টেস্টগুলোকেও দিতে পারো। এতদূর বলতে পারি, ইউর স্টাডিতে যে মক টেস্ট আপলোড করা আছে ওর উপরে কঠিন প্রশ্ন হয় না, ঠিক আছে? তো ওখানে যারা স্কোর ভালো করবে তাদের ধরে রাখো যে কনফার্ম।
ঠিক আছে, তো ইওর স্টাডি থেকেও তুমি মক টেস্ট দিতে পারো এবং আদার্স আর যা যা সোর্স পাবে প্রচুর পরিমাণে মক টেস্টের জন্য নিজেকে তৈরি রাখো। আর ফিজিক্যাল এবং মেডিকেলের জন্য নিজেকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দাও, সকালে হোক বিকেলে হোক, তোমার সময় অনুযায়ী তোমার যখন সময় থাকবে ফিজিক্যাল আর মেডিকেলের জন্য এখন থেকে একটু 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 করে তুমি তৈরি হতে থাকো। এরপরে বলি রিভিশন ইজ এ মাস্ট। এই যে তুমি এত কিছু কনসেপ্ট কভার করছো, পড়ছো, প্রিভিয়াস ইয়ার করছো, তুমি সেগুলোকে যদি রিভাইজ না করো না, তোমার ব্রেন শর্ট টার্ম মেমোরিতেই থেকে যাবে, বিষয়গুলো লং টার্ম মেমোরিতে যাবে না, স্কিমায় সেগুলো স্টোর হবে না। সুতরাং সেগুলোকে লং টার্ম মেমোরিতে নিয়ে গেলে, পরীক্ষায় কাজে লাগাতে গেলে ভাই তোমাকে রিভিশন করতে হবে। সপ্তাহে এমন একটা দিন রাখো যেখানে রিভিশন করবে, আমি একটু পরে তোমাকে রুটিন বলবো, সেই রুটিন ফলো করো, রিভিশনও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তো রিভিশনটা বেস্ট পার্ট, যত পারো রিভিশন করো। আমি আমার ছাত্রছাত্রীদেরকে ক্লাসে বলি, 10টা বই কেনার দরকার নেই, একটা নোট 10 বার পড়ো, একটা টপিক 10 বার পড়ো, যেটা করিয়েছি 10টা বইয়ের সমান হয়ে যায়। ঠিক আছে, দেখো তারপরে রেগুলার স্টাডি 4 সাবজেক্টের, যে 4টে সাবজেক্ট পড়ে চাকরি পাবে, রেগুলার যে কদিন বাকি আছে প্রত্যেকটা দিন রেগুলার পড়তে হবে। এই না আজকে মা এই কাজটা বললো, এই সাবজেক্টটা বাদ হয়ে গেল, ছাড় না, রোজ তো করেছি, আজকে করা দরকার নেই, এই বিষয়টা যাতে না থাকে, এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর একটা নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে যে কটা দিন বাকি রয়েছে। চলো আমরা একটু রুটিন নিয়ে জানবো, রুটিন নিয়ে বুঝবো যে আমরা কি নির্দিষ্ট রুটিন ফলো করতে পারি। দেখো আমি একটা টাইম টেবিল রেখেছি, যেখানে আমি 90 দিনকে মেন হিসেবে রেখেছি। ঠিক আছে, সেটাকে 30-30-30 হিসাবে ভেঙে নাও। একটা এস, একটা আর, একটা টি লিখেছি। লাস্ট 30 দিন তুমি শুধুমাত্র টেস্ট, মক টেস্ট দেবে, মাঝের 30 দিন তুমি রিভিশন করবে এবং ফার্স্ট 30 দিন সিলেবাস পুরো শেষ করবে। প্রথম 30 দিনে তুমি সিলেবাস শেষ করছো, পরের 30 দিনে শুধু রিভাইজ করছো এবং তারপরের 30 দিনে তুমি শুধু মক টেস্ট দিচ্ছ, আর কিচ্ছু করছো না। এটাই হবে তোমার চাকরি পাওয়ার মূল মন্ত্র। ফার্স্ট অ্যাটামেই বা প্রথমবারই কিন্তু চাকরি ক্র্যাক করতে পারবে এই সুন্দর টেকনিকগুলো ফলো করলে। চলো রুটিনটা একটু তোমাদেরকে জানাই, অনেকেই রুটিন চাও। দেখো সকাল 6টায় ঘুম থেকে উঠে যাও, সকাল 6টা থেকে 7টা তুমি ফিজিক্যালি ফিট থাকার জন্য যে কাজগুলো করো, বিশেষ করে দৌড়, যেহেতু ফিজিক্যালি তোমার দৌড় হবে, তুমি দৌড় প্র্যাকটিস করো না, দৌড় প্র্যাকটিস করো। আর 10 থেকে 15 মিনিট মেডিটেশন করো। মানে মেডিটেশন করলে কি হবে, যেগুলো পড়েছো সেগুলোকে রিকল করো, নিজের ভিতরে এই চাকরিটা পাওয়ার জন্য যে উত্তেজনা থাকে সেটাকে আরো বাড়াও। সকাল সকাল আগের দিন কি পড়েছো সে বিষয়গুলোকেই জাস্ট চোখ বন্ধ করে ধ্যানের মতো করে খালি মেডিটেশন করো আর ভাবো কি পড়েছি, আরো কি করলে বেস্ট হয়, নিজেকে নিজের মধ্যে জানা বোঝার চেষ্টা করো, খালি চোখ বন্ধ করে ভাই এই কাজগুলো করো। ব্রেন রিস্টোর হয়ে যাবে, তোমার আলফা বিটা গামা সেই লেভেলে পৌঁছে যাবে এবং তুমি অন্যদের থেকে অনেক দূর এগিয়ে যাবে। ভাই মেডিটেশনের পাওয়ার বিশাল। প্রত্যেককে বলছি কাজে লাগাও এই ছোট ছোট বিষয় যেগুলোকে বলছি। আর ফিজিক্যালি ফিট থাকো যাতে মেডিকেল এবং ফিজিক্যাল দুটোতেই তুমি পাশ করে যেতে পারো। সকালের এই 1 ঘন্টা নিজেকে দাও, শরীরও ভালো থাকবে ভাই, সব কিছু ভালো থাকবে। তারপরে আর হ্যাঁ অবশ্যই সূর্যের সামনে দাঁড়িয়ে যদি সুযোগ পাও সূর্যের তাপটা নিও, তাহলে আরো বেশি করে তোমার ভিতরে এনার্জি আসবে, এন্থু আসবে। এরপরে 7টা থেকে 9টা স্ট্যাটিক হিজিকে কারেন্ট অ্যাফেয়ার্স করো, যেগুলো মুখস্থ করার বিষয়, মনে রাখার বিষয়, ভাই সেগুলো সকাল সকাল ছেড়ে ফেলো। মাথায় দেখবে যত তুমি সকালের দিকে না কিছু এরকম কাজ থাকে, পরে দেখবে এ ডাকছে ও ডাকছে, কাজ হয় না। তো সকালের দিকে শান্ত ব্রেনে শান্তভাবে তুমি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে ফেলো। তারপরে তুমি 9টা থেকে 10টা 1 ঘন্টা ব্রেক নাও, কিছু কিছু মিনি টাইম নেবে, গ্যাপ নেবে, সে সময় মার সাথে কথা বলো, বাবার সাথে কথা বলো, একটু সবুজ দেখো, তার থেকে খাওয়া দাওয়া যা থাকে সেগুলো 1 ঘন্টায় সেরে আবার 10টা থেকে 12টা ম্যাথ করতে বসেছো। এবার দেখো শুধুমাত্র করে গেলে হবে না, অন্যদের থেকে তো এগোতে হবে, 60 মিনিটে কমপ্লিট করতে হবে, স্পিডও বাড়াতে হবে, সেই স্পিড বাড়ানোর চেষ্টাও করতে হবে। ম্যাথ যেহেতু একটু সময় সাপেক্ষ, তো 10 থেকে 12টা 2 ঘন্টা আমি রেখেছি। 2 ঘন্টা হয়ে যাওয়ার পর দেখো তোমার অনেক গ্যাপ, 12টা থেকে তোমার অনেকটা গ্যাপ রেখেছি, যেখানে তুমি পাওয়ার ন্যাপ নিতে পারো, ঘুমোতে পারো, তোমার ইচ্ছার কিছু কাজ করতে পারো, একটু ফোন মাঝে সাঝে ঘাটলেও ঘাটতে পারো, একটু নোটিফিকেশন এসএসসি-জিডি আর কি দিল, নিজের কিছু রিসার্চ রয়েছে এসএসসি-জিডি সম্বন্ধে, সেটা তুমি করতে পারো। সেগুলো করার পর 5টায় বসছো, আবার 5টা থেকে 7টা হিন্দি অথবা ইংলিশে যেটা তোমার প্রেফার,
হিন্দি অথবা ইংলিশ নিয়ে নাও, গুলে জল করে ফেলো হিন্দি অথবা ইংলিশকে। তারপরে 7টা থেকে 9টা অনলি রিভিশন। আমি কি একটা সাবজেক্ট, হ্যাঁ একটা সাবজেক্ট এখানে আমি একটু গন্ডগোল পাকিয়েছি, এখানে আমার রিজনিংটা গন্ডগোল পেকেছে। 5টা থেকে 7টা, 5টা থেকে 7টা তুমি এখানে কি রাখো, তুমি এখানে রিজনিং রাখো, তুমি এখানে রিজনিং রাখছো 2 ঘন্টা। তুমি 7টা থেকে 9টা, তুমি 7টা থেকে 9টা রিভিশনটা কেটে 7টা থেকে 9টা না 7টা থেকে 8টা তুমি করো। 7টা থেকে 8টা তুমি কি করো, হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নাও। আর 7টা থেকে 8টা হয়ে গেল। আর এই 8টা থেকে 10টা, 8টা থেকে 10টা এই যে 2 ঘন্টা এখানে তুমি অনলি রিভিশন করবে। এবং তার সাথে সাথে রিভিশন করার সাথে সাথে যে টপিক রিভিশন করলে তার PYQ দাও, তার MCQ দাও এবং মক টেস্টের জন্য তৈরি হয়। এই রুটিনটা তুমি সোম থেকে শুক্র অবধি ফলো করতে পারো। সোম থেকে শুক্র তুমি ফলো করলে তাহলে ম্যাডাম শনি রোববার কি ঘুরে বেড়াবো, আড্ডা মারবো? না, শনি রবিবার কি করব, দেখো শনিবারে শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো করবো আর মক টেস্ট দেবো। সেখানে এরকম অনেক টপিক পাবো যে টপিকগুলো আমার অচেনা লাগবে, এরকম অনেক জিনিস পাবো যে প্রশ্নগুলো আমি জানছি না, সেগুলো গুগলে সার্চ করব, অনেক কিছু জানবো পড়বো। যে জিনিসগুলো আমার মনে হচ্ছে যে আমার উইক আছে সেগুলোকে আমি স্ট্রং করব। শনিবার শুধুমাত্র এই কাজের জন্য রাখো। রবিবার দিনটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেটা বেশি করে ফোকাস করো, খুব ভালো করে করো। এবং এই যে শনিবারে PIQ আর মক টেস্ট দিয়েছিলে সেখানে যে উইক টপিকগুলো ছিল সেই টপিকগুলোর উপর জোর দাও, সেই টপিকগুলোকে খুব ভালো করে ম্যাথ, রিজনিং, ইংলিশ অথবা হিন্দি আর জিকে সেইভাবে করতে থাকো। দেখো তুমি প্রথম অ্যাটামেই বা প্রথমবারে চাকরি পেয়ে যাবে। এই স্টেপগুলো যদি তুমি ফলো করতে থাকো, প্রচুর ছাত্রছাত্রী ভাই এভাবেই পেয়েছে। যদি একটু ডাটা বলি, কাট অফ অনেকে জানতে চাইবে ম্যাডাম প্রিভিয়াস ইয়ারের ডাটা বলুন, কাট অফ বলুন। দেখো 2025-এ সত্যি কথা বলতে কাট অফ এখনও তো সেভাবে জারি হয়নি, যেহেতু ফাইনাল রেজাল্ট এখনও বেরোয়নি, কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। এবার 2025-এ পরীক্ষা বা যদি বলো ফর্ম ফিল আপ করেছিল 2,59,359 জন, পরীক্ষায় কোয়ালিফাই হয়েছে 1 লাখ। কতজন কোয়ালিফাই হয়েছে? 1,26,736 জন। আর নন কোয়ালিফাইড মানে পাশ করতে পারেনি 1,32,578 জন। পাশ করতে পারেনি এতজন পাশ করেছে। এবার এখান থেকে মেডিকেল ফিজিক্যালে বাদ হবে, তারপরে ফাইনালি যে ভ্যাকান্সিটা ছিল সেই ভ্যাকান্সি নিয়ে ছাত্রছাত্রীরা চাকরি পাবে। কত ভ্যাকান্সি ছিল 2025-এ যদি একটু দেখে নিই? 2025-এ 53,000 ভ্যাকান্সি ছিল, তো 53,000 ছাত্রছাত্রী চাকরি পেয়ে যাবে। এই পুরো বিষয় তুমি যদি এই টেকনিকটা ফলো করতে পারো, অনায়াসে চোখ বন্ধ করে চাকরি ক্র্যাক করে নেবে। আর হ্যাঁ, SSC GDর কোন টপিকগুলো বারবার রিপিট হচ্ছে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে প্রতি বছর জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, পরের ভিডিও এই নিয়ে চলে আসবে। আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে পরের দিন।